প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে। আর যে প্রশ্নটি সমাধান করব সেটি রাজশাহী বোর্ডে 2025 সালে এসেছিল। তো চলুন আগে আমরা প্রশ্নটি পড়ে নিই। রংধনু কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিচেই দেওয়া হলো। এরপর দেখেন আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2024। বাম পাশে দেখেন মূলধন ও দায়সমূহ দেওয়া আছে, আর ডান পাশে সম্পত্তি সমূহ দেওয়া আছে। আর অন্যান্য তথ্যবলীর মধ্যে আছে দেখেন কোম্পানির প্রারম্ভিক মজুদ ছিল 50,000 টাকা, বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল 8 লক্ষ টাকা, যার 80% ধারে, আর কোম্পানি বিক্রয়ের উপর 25% মুনাফা করে থাকে। এরপর দেখেন কতে বলা হয়েছে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। তো চলতি দায় বলতে বোঝায় যে দায় খুব দ্রুতই নিঃশেষ হয়ে যাবে, বিশেষ করে 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যাবে অথবা পরিশোধিত হয়ে যাবে, তাকেই মূলত চলতি দায় বলা হয়। তো দেখেন কতে চলতি দায়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা সেটা করে দেখাবো এখন। তো প্রথমে দেখেন ক চলতি দায়। তো চলতি দায়ের মধ্যে এখানে কি কি আসবে? প্রথমে আসবে প্রদেয়ী নোট 80,000। তো আমরা লিখলাম প্রদেয়ী নোট। এরপরে আসবে হলো ব্যাংক জমাতিরিক্ত। আমরা এখানে ব্যাংক জমাতিরিক্ত লিখলাম। এরপরে আসবে হলো প্রদেয় কমিশন আর প্রদেয় হিসাব, যোগ প্রদেয় কমিশন আর এর সাথে যোগ প্রদেয় হিসাব। এবার দেখেন আমরা টাকার অঙ্কগুলো লিখব। তো প্রথমে আসে প্রদেয় নোট 80,000 লিখলাম, ব্যাংক জমাতিরিক্ত আছে 50,000, আর প্রদেয় কমিশন আছে 20,000, আর শেষ প্রদেয় হিসাব হলো 50,000। এবার এই টাকাগুলো আমরা যোগ করে দেব। তো যোগ করে দিলে আমাদের আসে কত? 2 লক্ষ টাকা। এটাই হলো আমাদের প্রদেয় হিসাবের চলতি দায়ের পরিমাণ। তো এটাই ছিল ক প্রশ্নের সমাধান। এবার খতে দেখেন বলা হয়েছে তড়িৎ অনুপাত ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো। তো প্রথমে আমরা তড়িৎ অনুপাত নির্ণয় করব। তড়িৎ অনুপাত সমান তড়িৎ সম্পদ ভাগ তড়িৎ দায় বা চলতি দায়। তো এখানে আমরা তড়িৎ দায় লিখলেও হবে বা চলতি দায় লিখলেও হবে, দুইভাবেই করা যায়। তো এখানে দেখেন তড়িৎ সম্পদ দুইটা উপায়ে নির্ণয় করা যায়। একটা হলো যে তড়িৎ সম্পদগুলো লিখে, আরেকটি হলো যদি চলতি সম্পদ নির্ণয় করা থাকে সেই চলতি সম্পদ থেকে প্রারম্ভিক সমাপনী মজুত পণ্য ও অগ্রিম খরচগুলো বাদ দিলেই হবে। তো এখানে আমরা সরাসরি নির্ণয় করব। তাই আমরা এখানে শুধু তড়িৎ সম্পদ কোনগুলো সেইগুলো লিখব আগে। তো প্রথমে দেখেন আমাদের এখানে আসবে তড়িৎ সম্পদের মধ্যে নগদ তহবিল। আমরা এখানে লিখলাম নগদ তহবিল। এরপরে যোগ হবে এর সাথে প্রাপ্য হিসাব। আমরা এখানে যোগ প্রাপ্য হিসাব। এরপরে যোগ প্রাপ্য নোট। এবার দেখেন চলতি দায় আমরা আগেই নির্ণয় করেছি, আমরা সেটা এই টাকাটা এখানে লিখে দেবো। তবে এই জায়গায় একটু খেয়াল রাখবেন যে চলতি দায় থেকে আমরা ব্যাংক জমাতিরিক্ত বাদ দিলেও হবে, বাদ না দিলেও হবে, দুইটাই করা যায়। তো এখানে দেখেন আমরা নগদ তহবিলের টাকাটা লিখব। নগদ তহবিল আমাদের 60,000। এরপরে যোগ প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আছে হলো 20,000, আর সাথে প্রাপ্য নোট আছে হলো 1 লক্ষ, যোগ 1 লক্ষ, আর এইদিকে নিচেই চলতি দায় 2 লক্ষ। এবার দেখেন আমরা উপরের টাকাগুলো যোগ করলে পাচ্ছি 60,000, 20,000 আর 1 লক্ষ, তার মানে 1,80,000, আর নিচেই 2 লক্ষ। এবার দেখেন 1,80,000-কে যদি আমরা 2 লক্ষ দিয়ে ভাগ করি তাহলে আমাদের আসবে হলো 0.9:1। দেখেন খেয়াল করেন যে আমরা নিচের এই 2 লক্ষকে যদি আমরা 1,80,000-কে ভাগ করি 2 লক্ষ দিয়ে, তাহলে আসবে 0.9, আর নিচের অংশ যেহেতু 1 সেজন্য 1 লিখতে হয়। এটা ছিল আমাদের তড়িৎ অনুপাত।
প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত করব। তো আমরা এখানে প্রথমে আগে লিখে নিই প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। তো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতের সূত্রটা আমাদের আগে লিখতে হবে। প্রথমে এখানে ধারে বিক্রয়, আর নিচেই আমাদের লিখতে হবে গড়, ঠিক এইভাবে। আর গড় প্রাপ্য হিসাব প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব যোগ প্রাপ্য নোট। তো এখানে দেখেন আমাদের ধারে বিক্রয়, আমাদের মোট বিক্রয় 8 লক্ষ, তার 80% হলো ধারে। তো আমরা এখানে ওই 8 লক্ষ গুণ 80% করলাম। আর এখানে গড় প্রাপ্য হিসাবের জন্য আমাদের দেখেন প্রাপ্য হিসাব হলো 20,000, আর যোগ প্রাপ্য নোট ছিল আমাদের এখানে 1 লক্ষ, আমরা লিখলাম এখানে 1 লক্ষ। তো দেখেন এই 80,000কে যদি আমরা 8% করি তাহলে 6,40,000 হবে। আর নিচেই দেখেন 20,000 আর 1 লক্ষ যোগ করলে 1,20,000 টাকা হবে। এবার আমরা এই 6,40,000কে 1,20,000 দিয়ে ভাগ করব, আর যেটা আসবে আমাদের ভাগফল 5.33, আর এখানে বার লিখতে হবে। তার মানে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত বারে বের হয়, তার মানে 5.33 বার হলো প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত। এটাই ছিল আমাদের খ প্রশ্নের সমাধান। এবার গতে দেখেন বলা হয়েছে মজুত আবর্তন অনুপাত নির্ণয় করো এবং তা সন্তোষজনক কিনা সে বিষয়ে তোমার মতামত দাও। তার মানে প্রথমে আমাদের মজুত আবর্তন অনুপাত নির্ণয় করতে হবে এবং সেটা সন্তোষজনক কিনা তার জন্য মতামত দিতে হবে। তো আমরা শুরু করি। দেখেন গ, আমরা এখানে প্রথমে সূত্রটা আগে লিখে নেব যে মজুত আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত সমান মজুত আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। তো আমরা এখানে লিখি বিক্রিত পণ্যের ব্যয় ভাগ গড় মজুদ। তো দেখেন বিক্রিত পণ্যের ব্যয় আমাদের এখানে দেওয়া নেই, তো আমাদের বের করে নিতে হবে। আমরা জানি বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। আর দেখেন গড় মজুদ হলো আমাদের গড় মজুদের সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ভাগ 2। তো প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ, সমাপনী মজুদ পণ্য, এই দুইটা যোগ করে তার সাথে 2 দিয়ে ভাগ করলে আমরা এই গড় মজুদ পাবো। তো আমি এখানে একবারে করছি, আপনারা চাইলে এই বিক্রিত পণ্যের ব্যয় আলাদা বের করে তারপরে গড় মজুদটাও আলাদা বের করে অঙ্ক করতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই। তো এখানে দেখেন আমাদের প্রথমে বিক্রয় আমরা লিখলাম 8 লক্ষ, যেটা আমাদের অঙ্কে দেওয়া আছে। আর আমরা এখানে উল্লেখ আছে বিক্রয়ের 25% হলো মুনাফা, তাহলে আমরা এখানে মাইনাস বিক্রয় যেহেতু 8 লক্ষ, তাহলে আমরা এখানে 8 লক্ষকে 25% করব, করে যে টাকা হবে সেইটা মুনাফা হিসেবে বাদ দেবো। আর এখানে দেখেন প্রারম্ভিক মজুদ আছে 50,000, আমরা লিখলাম যেহেতু আমরা একবারে অঙ্ক করছি। তার সাথে আমাদের সমাপনী মজুদ হলো 50,000, প্রারম্ভিক মজুদ 50,000 আর সমাপনী মজুদ 1 লক্ষ। এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো দেখেন উপরের অংশে আমাদের 8 লক্ষ লিখলাম আমরা, তার সাথে দেখেন 8 লক্ষর 25% করলে আমাদের 2 লক্ষ হয়, তার মানে আমাদের এখানে মুনাফা হলো 2 লক্ষ। আপনি চাইলে এই মুনাফার অংশটা আলাদা বের করে নিয়ে সেখানে বিয়োগ করলেও পারতেন। এবার দেখেন এই 50,000 আর 1 লক্ষ যোগ করলে হবে 1,50,000, তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1,50,000কে 2 দিয়ে ভাগ করলে 75,000 হয়, আমরা একবারে লিখলাম। এবার দেখেন 8 লক্ষকে 2 লক্ষ দিয়ে ভাগ করলে বিয়োগ করলে আমাদের আসবে 6 লক্ষ, আর এই 6 লক্ষকে আমরা এখন 75 দিয়ে কি করব, 75,000 দিয়ে ভাগ করব। তো ভাগ করলে আমাদের আসবে হলো 8 বার। এইবার আমাদের মন্তব্য লিখতে হবে। আমরা জানি যে এই মজুত আবর্তন অনুপাতের আদর্শ অনুপাত 8 বার, কিন্তু আমাদের এই অঙ্কেও কিন্তু 8 এসেছে, তার মানে কি এটা সন্তোষজনক। তাহলে আমরা ঠিক এইভাবে মন্তব্যটা লিখব যে মজুত আবর্তন অনুপাতের আদর্শ অনুপাত 8 বার, উক্ত অঙ্কে মজুত আবর্তন অনুপাত যেহেতু 8 বার, সুতরাং এটা সন্তোষজনক। এইটুক লিখলেই হবে। তো আমি আর সেটা লিখলাম না, জাস্ট মুখে বলে দিলাম। তো এটাই ছিল আমাদের গ প্রশ্নের সমাধান। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।